গ্রামের নাম কচুয়া। আপনারা স্যাটেলাইট ভিউতে যে গ্রামটি দেখছেন, এই গ্রামটি আত্রাই উপজেলা থেকে 15 কিমি পশ্চিমে অবস্থিত একটি প্রত্যন্ত গ্রাম। গ্রামটিতে প্রায় 3000 লোক বসবাস করে। যে জায়গাটি এখন দেখছেন, এই জায়গাটি হলো কচুয়া গ্রামের সেন্ট্রাল পয়েন্ট। খুব সুন্দর গ্রামটি, ছবির মতো মনে হবে, চারিদিকে সবুজ আর সবুজ। এক কথায় এই গ্রামে বলা চলে কৃত্রিমতার তেমন কোনো ছাপ এখনও পড়েনি। অর্থাৎ গ্রামের যে একটা অথেন্টিক খাঁটি যে একটা প্রকৃতি এবং কৃত্রিমতার ছাপমুক্ত যে একটা পরিবেশ আপনারা কচুয়া গ্রামে আসলে দেখতে পাবেন। এই মুহূর্তে দেখছেন এই গ্রামটা আমার অহংকার। আমি এই গ্রামের সন্তান, এজন্য এই গ্রামটা আমার অহংকার। গ্রামে পুকুরের পাশ দিয়ে রাস্তা, এছাড়া অসংখ্য গাছপালা, সবুজের সমারোহ বলা চলে। কিন্তু এই গ্রামে যেমন গর্ব রয়েছে, এই গ্রামটা যেমন গর্বের, এই গ্রামের কিছু দুঃখ রয়েছে। এই ব্লগে আমরা জানব কচুয়া গ্রাম সম্বন্ধে, এর দুঃখ কষ্ট কী এবং এর গর্বের বিষয়টি কী। আপনারা দেখতে পাচ্ছেন আত্রাই নদী থেকে যে রাস্তাটি নন্দনালী হয়ে শুরু হলো, এই যে রাস্তার করুণ দশা। 1971 সালের পর থেকে অনেক সরকার আসছে, অনেক সরকার গিয়েছে, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার বেহাল দশা কিন্তু কাটে নাই। অর্থাৎ এই গ্রামে আপনি যেদিক দিয়েই প্রবেশ করুন, প্রবেশমুখ নন্দলালী থেকে শুরু করতে হবে, অথবা দক্ষিণ দিক থেকে হলে আপনাকে পাইকড়া থেকে শুরু করতে হবে। আপনি যেদিক দিয়ে প্রবেশ শুরু করুন, আপনাকে 2 কিলো এবং 2 কিলো, অর্থাৎ উভয় দিকেই প্রায় 2 কিলো অথবা 2.5 কিলো এইরকম রাস্তা কাঁচা রয়েছে, যেটা আপনাকে এতটাই কষ্ট দেবে যাতে আপনার এই গ্রামে যাওয়ার রুচি আপনি হারিয়ে ফেলবেন। কিন্তু গ্রামে যেহেতু আমরা জন্মগ্রহণ করেছি, কচুয়া গ্রামে আমাদেরকে আসতে হয়। এই কষ্টটা আমাদের কাছে কষ্টই নয়, কেননা আমরা এই গ্রামেরই সন্তান। দেখতে পাচ্ছেন সলিং করা রাস্তা, কিন্তু গাড়ি ঘোড়া চলার কারণে যদি বৃষ্টি হয়, কাদায় এমন অবস্থা হয় এখানে পায়ে হাঁটার মতন কোনো পরিবেশ থাকে না। প্রশাসনের দৃষ্টি বারবার আকর্ষণ করা হয়েছে, চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে স্থানীয় যেগুলো প্রশাসন আছে সবাই জানে, কিন্তু তারপরেও দিন আসে দিন যায়, নেতা আসে নেতা যায়, সরকার আসে সরকার যায়, কিন্তু কচুয়া গ্রামের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। অত্যন্ত দুঃখজনক বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা নন্দলালী থেকে এই কচুয়া গ্রামে ঢুকলাম। এরপরে আমরা সাধারণত চেষ্টা করব পাইকড়া থেকে কচুয়া গ্রামে ঢোকার রাস্তাটাকে দেখানোর জন্য। তো দেখুন, আমরা আগে গুগল ম্যাপে পাইকড়ার ভিউটা দেখিয়ে নিচ্ছি এবং এরপর আমরা পাইকড়া থেকে কচুয়াতে ঢুকবো। তবে যখন আমি পাইকড়া থেকে কচুয়াতে ঢুকেছিলাম তখন বৃষ্টি ছিল না, যার জন্য এখানে কোনো সলিং করা পর্যন্ত নেই, যে রাস্তাটি শুধুমাত্রই মেঠো পথ। এখানে শুকনো অবস্থায় কোনোভাবে ভ্যান অথবা মোটরসাইকেল যাওয়া যায়, পায়ে হাঁটা যায়, কিন্তু যদি বৃষ্টি হয় এখানে হাঁটার কোনো পরিবেশ থাকে না। ভ্যান তো কখনো প্রবেশই করতে পারবে না। 2 চাকার মোটরসাইকেল যারা চালায় তারা জানে আসলে কতটা কঠিন এখানে জীবন ধারণ পদ্ধতি। আপনারা দেখতে পাচ্ছেন মেঠো পথ, দেখতে একেবারে ছবির মতন, দেখতে সুন্দর লাগবে, কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে চিত্র পুরোটাই উল্টো। গ্রামের মানুষের, অর্থাৎ কচুয়া গ্রামের মানুষের এই কষ্ট দেখার কোনো লোক নেই। কচুয়া গ্রামটি আত্রাই থানার সবচেয়ে বেশি শিক্ষিত গ্রাম। এই গ্রামে আপনি যদি হিসেব করেন তাহলে প্রায় 150 থেকে 200 লোক চাকরিজীবী এবং সবাই ভালো ভালো পদে চাকরি করে, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার। আর স্কুল কলেজের শিক্ষকের তো অভাব নেই, পুলিশ, বিডিআর, আর্মি, এছাড়া আরও অন্যান্য বাহিনীতে বহু পরিমাণের লোক এখানে চাকরি করে। কিন্তু গ্রামের উন্নয়নে কেউ তেমন নিবেদিত নয়, বা তাদের কথা চিন্তা করে প্রশাসন কখনো গ্রামের উন্নয়ন করেনি। কচুয়া গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছেন কচুয়া রজনীকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয় থেকেই আমরা পড়াশোনা করেছি এবং এখান থেকেই শত শত শিক্ষিত মানুষ বের হয়েছে। সত্য কথা বলতে কচুয়া গ্রামে এসএসসি পাশের নিচে বর্তমানে মানুষ খুঁজে পাওয়াই কঠিন। অর্থাৎ কচুয়া গ্রামটি বলা চলে অন্তত নিরক্ষরমুক্ত গ্রাম আমরা বলতেই পারি, যেখানে 80 থেকে 90% মানুষই লিখতে পড়তে সক্ষম। এই একটাই কচুয়া গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়। এখানে কোনো উচ্চ বিদ্যালয় বা কলেজ এ ধরনের কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। কচুয়া গ্রামের এই সার্বজনীন মন্দির, কালী মন্দির, দুর্গা বাসন্তী মন্দির থেকে শুরু করে যত প্রকার হিন্দুদের উৎসব আছে, সরস্বতী পুজো, বাসন্তী পুজো, হরিবাসর,
এছাড়া যতগুলো পুজো আছে সবগুলো সাধারণত এই মন্দিরকে কেন্দ্র করে হয়ে থাকে এবং হিন্দু সম্প্রদায়ের লোকজন এই মন্দিরে সবাই অংশগ্রহণ করে এবং বছরের বিশেষ করে বাসন্তী পুজোতে তারা আনন্দ করে থাকে। এখন বাসন্তী পুজোর মৌসুম চলছে, যে সময় ভিডিওটি আমি করেছি তখন বাসন্তী পূজা চলছিল। আপনারা দেখতে পাচ্ছেন বাসন্তী পুজোর একটু ভিউ। এছাড়া এই বাসন্তী পুজো কচুয়া গ্রামের একটা ঐতিহ্যবাহী পুজো। আগের দিনে এখানে যাত্রা আয়োজন করা হতো, যাত্রাপালা, আশেপাশের লোকজন সবাই দূর দূরান্ত থেকে দেখতে আসতো, কিন্তু কালের পরিক্রমায় যাত্রা হারিয়ে গেছে, আবেদন হারিয়ে ফেলেছে। এখন সেখানে খেলাধুলার আয়োজন করা হয়। আবাল বৃদ্ধ বনিতা সকল শ্রেণীর মানুষকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। আপনারা যারা এই কচুয়া গ্রামে বাসন্তী পুজোতে আসবেন তারা দেখবেন যে কচুয়া গ্রামের মানুষ কতটা সাম্প্রদায়িকভাবে একনিষ্ঠভাবে বসবাস করে। এখানে ক্রিকেট খেলা থেকে শুরু করে সব ধরনের খেলাধুলায় এই পুজোর মৌসুমে আয়োজন করা হয়। খুবই আনন্দপূর্ণ একটি অনুষ্ঠান। সারা বছর মানুষরা তাদের কাজকর্মে ব্যস্ত থাকে, কিন্তু পুজোর সময় সবাই সবাদের দুঃখ কষ্ট শত্রুতা হিংসা বিদ্বেষ ভুলে মন্দিরে সবাই এক হয়ে আনন্দে মেতে ওঠে। এই 5টা দিন তারা আনন্দ করে এবং সম্পূর্ণ দুঃখ কষ্ট হিংসা বিদ্বেষ সব ভুলে যায়। একটি আনন্দমুখর যেন একটা বৃন্দাবনে পরিণত হয় কচুয়া গ্রামের এই সময়টিতে। এছাড়া এই গ্রামে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত ভালো একটি সম্পর্ক রয়েছে, অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি বলা চলে। আপনারা শুনলে অবাক হবেন, কচুয়া গ্রামে একই সাথে বাসন্তী পুজো একই হিন্দুদের পাড়াতে অনুষ্ঠিত হয়, আবার পার্শ্বের অংশেই আবার সেখানে ইসলামী জলসা বা ইসলামী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অথচ দুই সম্প্রদায়ের লোকদের মধ্যে কোনো রকম কোনো বিদ্বেষ, কোনো রকম কোনো হিংসা কোনোটাই দেখা যায় না। আপনারা এই বিষয়টি সত্যিই আপনাকে অবাক করবে। বাংলাদেশের আর কোনো অঞ্চলে এরকম পরিবেশ সৃষ্টি হয় কিনা জানা নেই, তবে কচুয়া গ্রামে এবার বিশেষ করে এই বছর দেখা গেছে এই পরিবেশটি। একই সময় ঈদের ঠিক আগ মুহূর্তে ঈদের ঠিক 1-2 দিন পরেই আর কি, যেখানে একই দিকে হচ্ছে হিন্দুদের বাসন্তী পূজা উৎসব, আবার অপর দিকে চলছে মুসলিম সম্প্রদায়ের ইসলামী জলসা এবং ধর্ম আলোচনার অনুষ্ঠান। এই বিষয়টি আপনাকে মুগ্ধ করবে। আর কচুয়া গ্রামের সবচেয়ে যে বড় যে দুঃখটি সেটা হচ্ছে রাস্তা। এই রাস্তাটি না থাকার কারণে আমাদের গ্রামে অনেক বড় বড় লোক থাকার পরেও তারা অনেকে গ্রামের প্রতি আবেদন হারিয়ে ফেলেছে। তারা বিভিন্ন পর্যায় থেকে রাস্তার জন্য অনেক কাজ করছে, কিন্তু সফল হতে এখন পর্যন্ত কেউ সক্ষম হয়নি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই 5টা দিন কচুয়া গ্রামের লোকজন কিভাবে আনন্দে মেতে থাকে এবং তাদের মধ্যে দুঃখ কষ্ট হিংসা বিদ্বেষ সব যেন হারিয়ে যায়। এই যে আপনারা দেখছেন ইসলামী জলসা, এটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি নিদর্শন। এই যে অনেক দোকানপাট এসেছে ইসলামী জলসা উপলক্ষে, এই দোকানপাটই আবার পরের দিন এই পুজো মন্দিরে চলে যায়, সেখানে যেও তারা মেলা সৃষ্টি করে। সুতরাং একই গ্রামে একই সময়ে দুই ধর্মের লোকের দুইটি অনুষ্ঠান সাধারণত একটি বিরল দৃশ্যই বলা চলে, যেটা আপনাকে অবাক করবে, একই সাথে আপনাকে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বন্ধন সেটা আপনাকে মুগ্ধ করবে। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছেন কচুয়া গ্রামের আশেপাশের পরিবেশ। এখানে অনেক বড় বড় পুকুর রয়েছে, দিঘি রয়েছে, এগুলোতে প্রচুর পরিমাণে মাছ চাষ হয়। এই মাছ চাষগুলো করার পরে যারা পুকুরওয়ালারা এরা খুব কষ্ট করে মাছগুলো ঢাকাতে নিয়ে যায়। এই রাস্তাঘাটগুলো যদি হতো তাহলে তাদের মাছ নিয়ে যেতে কষ্ট হতো না। এছাড়া কৃষকরা সাধারণত রবি ফসলের মধ্যে রয়েছে সরিষা, গম, ভুট্টা, আলু। এছাড়া ধান কচুয়া গ্রামের প্রধান ফসল। ধান কাটার মৌসুম অলরেডি চলে গেছে, ধান কেটে বাড়িতে ওঠানো হয়ে গেছে, যার জন্য দেখতে পাচ্ছেন ধানের মোথা পড়ে রয়েছে। আর এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ধানের যে সবুজ যে সুন্দর দৃশ্যটি, অর্থাৎ যখন ধান ছিল মাঠে তখন এই পরিবেশটা আপনারা কচুয়া গ্রামে উপভোগ করতে পারবেন, যেটা অত্যন্ত প্রাকৃতিক বা ন্যাচারাল আপনার অনুভূতি বা আপনাকে সবুজের মধ্যে আপনাকে হারিয়ে যেতে উৎসাহিত করবে। এছাড়া আপনি এই গ্রামে আর কিছু বিষয় আপনাকে অবাক করবে, সেটা হচ্ছে এত কিছু থাকার পরেও এই গ্রামের মানুষজন এখনও কিন্তু এই গ্রামেই বসবাস করছে। এটা হচ্ছে ভুট্টা ক্ষেত। ভুট্টা চারা সাধারণত যখন ছোট থাকে তখন এই ধরনের ক্ষেতের অবস্থা হয়। আমি সাধারণত এই ভিডিওগুলো বিভিন্ন সময়ে নিয়েছি, এই ক্লিপগুলো সাধারণত সারা বছরের বিভিন্ন সময় সংরক্ষণ করেছি, যার জন্য একই ভিডিওতে আপনাদেরকে ধান কাটার পরে জমির দৃশ্য দেখাতে পারছি। তবে যে মূল কষ্ট দেখুন রাস্তাঘাট।
এই কষ্টটা আমাদের লাঘব হওয়াটা অত্যন্ত জরুরি। দিন আসে দিন যায়, সূর্য ওঠে সূর্য অস্ত যায়, কচুয়া গ্রামের মানুষের দুঃখ ফুরায় না। সেই দুঃখ ফুরানোর আশায় রইলাম এখনও। ধন্যবাদ।